নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন, পার্থর পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। বুধবার শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এসআইআর কাজে চাপে ফের রাজ্যে মৃত্যু বিএলও। মালবাজারে নিজের বাড়ি থেকে উদ্ধার বিএলও শান্তিমণি এক্কার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের চাপে এই ঘটনা। ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃত্যু হল উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দার। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুরিয়ার তৃণমূল বিধায়ক, আশ্বাস দেন পাশে থাকার। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন ইউআইডিএআই এর। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় আধারের ফটোকপি জমা নিয়ে তথ্যের অপব্যবহার হচ্ছে। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিয়ম। শহরে প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম, বাড়ছে জনঘনত্ব। ফলে ব্যস্ত সময়ে রাস্তার নিত্য যানজট। পরিস্থিতি সামলাতে শহর জুড়ে একাধিক চওড়া রাস্তা এবং সংস্কারের পরিকল্পনা কলকাতা পুরসভার। যাত্রী সুবিধার্থে চালু হচ্ছে আরও একটি এসি লোকাল। পাশাপাশি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি এবং রবিবারেও শিয়ালদহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল চালানোর ঘোষণা পূর্ব রেলওয়ের। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন, পার্থর পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন। বুধবার শর্ত সাপেক্ষে জামিন আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগেই জামিন পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার শর্ত সাপেক্ষে তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময়। এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন তিনি। সূত্রে খবর, বেশ কিছু শর্তের ভিত্তিতে তার জামিন মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ তার জেল মুক্তিতে আর কোনো বাধা রইল না। নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল কল্যাণময়েরও। সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহারা আগে জামিন পেয়ে গেলেও তার জামিন আটকে ছিল। সম্প্রতি জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এরপরই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের সপক্ষে তার আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, পার্থ চট্টোপাধ্যায় এরা সবাই জামিন পেয়ে গিয়েছেন এই মামলায়। অথচ কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে রাখা হয়েছে। সূত্রে খবর, গত সোমবারই শর্ত সাপেক্ষে কল্যাণের জামিন মঞ্জুর করে দিচ্ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতে বিচারপতি বলেন, যে সাক্ষীদের বয়ান গ্রহণ বাকি আছে তাদের সাক্ষ্য নেওয়া হয়ে গেলেই জেল থেকে ছেড়ে দিতে নির্দেশ দিচ্ছি। যদিও সেই সময় সিবিআই এর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এখনও একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি। আগে সাক্ষীদের বয়ান নেওয়ার কাজ শেষ হোক, না হলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। তারপরই জামিনের আবেদন স্থগিত রেখেছিলেন বিচারপতি। বুধবার সেই আবেদন মঞ্জুর করা হল। হাই নিউজ নেটওয়ার্ক। একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকাতেও দাগিদের নাম। সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করেন বিচারপতি অমৃতা সিনহা। একাদশ দ্বাদশ ইন্টারভিউয়ের তালিকাতেও দাগিদের নাম, সেই নামের তালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট। এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে, সেই বিভ্রান্তি কাটাতে দাগিদের নামের পাশাপাশি অভিভাবকদের নাম সহ আরও বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুনানিতে বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, দাগিদের তালিকার নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। এরপরেও কোনো প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। সেই তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এমনকি ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে বলে অভিযোগ।
এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। বুধবার সেই মামলা শুনানিও হয়। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ জানান, 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। সেই মতো বিস্তারিত তথ্য দিয়ে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ বিচারপতি সিনহার। অন্যদিকে কমিশনের তরফের আইনজীবী জানান, দাগি প্রার্থীদের 4 জনের নাম মামলাকারীরা দিয়েছে। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম 2 প্রার্থীর কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা পাল্টা জানান, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়া হওয়ার কথা জানিয়েছে, কিন্তু এরা তো দাগি, এরপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয়, পাল্টা জানান এসএসসির আইনজীবী। আগামী 3রা ডিসেম্বর ফের এই মামলা শুনানি হতে চলেছে। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক নতুন এসএসসি পরীক্ষার্থীরা উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান কর্মসূচি পালন করে। সকাল থেকে উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল 6 লাখ। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। চাকরিহারা পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 10 নম্বর তাদের অভিজ্ঞতার জন্য রেখেছে কমিশন। সেই 10 নম্বরের বেড়াজালে আটকে নতুন পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর পেয়েও তারা বঞ্চিত। আর সেই বঞ্চনার অভিযোগ তুলে উত্তরকন্যা অভিযানের ডাক দেয় নতুন পরীক্ষার্থীরা। হাই নিউজ নেটওয়ার্ক। অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু হয়নি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। এবার বুধবার অর্থাৎ 19শে নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদন গ্রহণ করা শুরু করল পর্ষদ। গত সেপ্টেম্বরে 13,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, শুরু হয়নি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। মঙ্গলবার দুপুরে সেই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে গত 25শে সেপ্টেম্বর 13,421টি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হলেও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া। প্রায় 1.5 মাসেরও বেশি সময় পর অবশেষে শুরু হবে সেই প্রক্রিয়া। বুধবার অর্থাৎ 19শে নভেম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে। এর মাধ্যমে সরকার অনুমোদিত সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলির জন্য সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। 2017 সালের পর রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কোনো নিয়োগ হয়নি। প্রায় 8 বছর প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকতার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। চলতি বছরে টেটের জন্য বরাদ্দ নম্বর 1 লাফে 20 নম্বর বৃদ্ধি করা হয়েছে। পুরনো খসড়া বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল 5, আর নতুন প্রস্তাবিত খসড়া বিধিতে সেই নম্বর বাড়িয়ে 25 করা হয়েছে। টেটের বরাদ্দ নম্বর বৃদ্ধি পেলেও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের নম্বর কমে হয়েছে 5, যা আগে ছিল 15। ব্রাত্য বসু বলেছেন, পশ্চিমবঙ্গের সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য 13,421টি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে। তাদের দাবি, চলতি বছরের মধ্যে রাজ্যে প্রায় 50,000 শিক্ষক নিয়োগের স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী। উল্লেখ্য, নিয়োগ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বৃহস্পতিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, শুধু তাই নয়, এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেবেন 2023 সালের টেট উত্তীর্ণরা, এমনকি যারা 2014 ও 17 সালে প্রাথমিক টেট পাশ করেছে সেই চাকরি প্রার্থীদেরও যোগ দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ করছেন বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বিএলওদের জন্য। এসবের মাঝেই মালবাজার থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেয়া, তা জমা নেওয়ার কাজ করছে বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। এসবের মাঝে মালবাজারের বাড়ির উঠোন থেকে
উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে এই ঘটনা। জানা গিয়েছে মৃতার নাম শান্তিমণি এক্কা। তিনি মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা। সম্প্রতি এসআইআর এর কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিএলও হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছিলেন, জমা নিচ্ছিলেন, অর্থাৎ কাজের চাপ ছিল প্রবল। এর মাঝে বুধবার সকালে বাড়ির উঠোনে মেলে মহিলার ঝুলন্ত দেহ। দেখা মাত্রই পরিবারের সদস্যরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়েই মৃত বিএলওর বাড়িতে যান অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাও বলেন, আশ্বাস দেন পাশে থাকার। आपका नाम क्या है? सुखोई का। एक्चुअली आपके घर में आज कोई दुर्घटना घटा, क्या हुआ था एक थोड़ा बताइएगा। वो बीओलो का काम कर रहा था। बीओलो का यहाँ तो बगान में सब हिंदी पढ़ा लिखा वाला है और फॉर्म आता है बंगला से, और केवल हमारा वाइफ ही बंगला यहाँ ये कर रहा था, तो उसको बीओलो का काट दिया था। तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी ये बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर के कागज़ बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम हो गया। মৃতার পরিবারের সদস্যদের দাবি, এসআইআর এর প্রবল কাজের চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। সেই কারণেই নাকি এই চরম সিদ্ধান্ত। রাজ্যে এসআইআর এর কারণে মৃত্যুর অভিযোগ নতুন নয়। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠছে আগে থেকেই। পাশাপাশি দেশছাড়া হওয়ার আতঙ্কে অনেকে আত্মহত্যাও করছেন বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই বিএলওদের ওপর মানসিক ও শারীরিক চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছিল। বিএলওদের আবেদন ছিল তাদের ওপর থেকে যেন চাপ কমানো হয়। কাজ করতে গিয়ে অনেক বিএলওর অসুস্থতার খবর যেমন সামনে এসছে, তেমনি মৃত্যুর খবরও সামনে আসছে। কিছুদিন আগে কাজের অতিরিক্ত প্রেসারের কারণে মারা যান এক বিএলও এবং তার পরিবারের অভিযোগ ছিল এসআইআর। তারপরেই ফের একই ঘটনা। মালবাজারের এই মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। মৃত্যু হল উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দার। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুরিয়া তৃণমূল বিধায়ক। আশ্বাস দেন পাশে থাকার। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটল উত্তর 24 পরগনার বাদুরিয়ায়। মৃতের পুত্রের দাবি, সরকারি নথিতে ভুল থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন 57 বছরের শফিকুল মণ্ডল। এসআইআর হলে দেশ ছাড়তে হবে, এই ভয়ে গত কয়েকদিন ধরে কিছু মুখেই তোলেননি ওই পৌর। তারপরই নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। বুধবার পৌরের মৃত্যুতে শোরগোল বাদুরিয়ার যদুরহাটি এলাকায়। আত্মহত্যার ঘটনায় বিজেপিকে দুষছে তৃণমূল, পাল্টা শাসক দলকে বিচ্ছে বিরোধীরা। শফিকুলের পরিবারের দাবি, কয়েক পুরুষ ধরে তারা বাদুরিয়া তথা বাংলার বাসিন্দা। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শফিকুল দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরিচয়পত্রে যে বয়স দেওয়া হয়েছে তার ব্যবধান প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে কম। জানিয়ে উঠেছিল প্রশ্ন, কিভাবে ওই নথি ঠিক করবেন বা ভুল সংশোধন করবেন বুঝে উঠতে পারেননি ওই পৌর। ছেলে দাবি, গত 15 দিন ধরে নানা জায়গায় ছোটাছুটি করেছেন বাবা, কিন্তু কাজ হয়নি। আর তাতেই ভয় পেয়ে গিয়েছিলেন শফিকুল। এরপর গত কয়েকদিন নাওয়া খাওয়া ভুলে যান পৌর। পরিবারের কথায় মঙ্গলবার তাদের নজর এড়িয়ে বাড়ির অদূরে একটি নির্জন জায়গায় গিয়ে বিষ খান শফিকুল। স্থানীয়দের নজরে পড়ার পর তাকে উদ্ধার করে বাদুরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে নিয়ে যাওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেয়ে মৃতের বাড়িতে যান বাদুরিয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। হাই নিউজ নেটওয়ার্ক। সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দীদের মধ্যে ভোটার তালিকায় এসআইআর এনুমারেশন ফর্ম বিলি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বিএলওদের মাধ্যমেই সংশোধনাগারে শুধুমাত্র বিচারাধীন বন্দীদের কাছে ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দীদের মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। শুধুমাত্র বিচারাধীন বন্দীরাই এই সুযোগের অধিকারী। জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের মাধ্যমে রায়গঞ্জ জেলা সংশোধনাগার এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে শুধুমাত্র বিচারাধীন বন্দীদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার রাজ্য কারা দফতরের ডাইরেক্টরেট জেনারেল সূত্রে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে, বন্দীদের হাতে সরাসরি এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হবে না। পরিবর্তে তাদের পরিবারের হাতে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। মূলত পরিবারের সদস্যরাই নির্দিষ্ট বন্দীর এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারপর শুধুমাত্র সইয়ের জন্য এনুমারেশন ফর্মটি কারাগারে থাকা বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দী সহ মোট বন্দীর সংখ্যা ৩৩৯ জন এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে ১২৪ জন বন্দী রয়েছেন। তার মধ্যে ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। ইসলামপুর সংশোধনাগারের সুপার তথা ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, আইনত বিচারাধীন বন্দীদের ভোটাধিকার রয়েছে, ফলে বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে এনুমারেশন ফর্মে ওইসব বন্দীদের সই করার ব্যবস্থাও করা হবে। তবে সাজাপ্রাপ্ত বন্দীরা কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ার আওতাধীন নন। রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এনুমারেশন ফর্ম সরাসরি সংশোধনাগারের বন্দীদের হাতে দেওয়া হবে না। বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। শুধুমাত্র এনুমারেশন ফর্মে নিজের সই করার জন্য জেলবন্দীদের হাতে সেটি তুলে দেওয়া হবে। একইভাবে রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার প্রেসিডেন্সি ও আলিপুর জেলেও একই প্রক্রিয়া শুরু করা হবে। সেখানেও অনেক বিচারাধীন বন্দী রয়েছেন। তাদের অনেকেই ভোটের সময় বাইরে থাকতে পারেন অথবা জামিন পেয়ে যেতে পারেন দ্রুত। সকলেরই ভোটাধিকার রয়েছে, তাই তারা ফর্ম পূরণ করবেন বলেই সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মেই বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় আধারের ফটোকপি জমা নিয়ে তথ্যের অপব্যবহার করছে। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিয়ম। আধারকে ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ইউআইডিএআই। হোটেল, ইভেন্ট বা বিভিন্ন সংস্থায় এখন অনেক জায়গায় মানুষের আধারের ফটোকপি জমা নেওয়া হয়, যা আইনের বিরুদ্ধে এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বাড়ায়। এই সমস্যার সমাধান করতেই আধারের নয়া নিরাপত্তা ব্যবস্থা ও নতুন অ্যাপ চালুর ঘোষণা করল ইউআইডিএআই। এবার থেকে আধার কার্ডে সম্ভবত থাকবে শুধু ধারকের ছবি ও কিউআর কোড, আর যে কোনো ভেরিফিকেশন হবে শুধুমাত্র স্ক্যান ও অথেন্টিকেশনের পদ্ধতিতে। ইউআইডিএআই এর সিইও ভুবনেশ কুমার সম্প্রতি এক অনলাইনে বৈঠকে জানান, ডিসেম্বরে এই বিষয়ে নতুন নিয়ম আনার কথা ভাবা হচ্ছে। তার কথায়, কার্ডে যত বেশি তথ্য থাকবে ততই তার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যায়। তাই কেবল ছবি আর কিউআর কোডই যথেষ্ট। আধার অনুযায়ী ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য অনলাইন সংগ্রহ বা সংরক্ষণ করা নিষেধ, কিন্তু বাস্তবে অনেক সংস্থাই এখনও আধারের ফটোকপি জমা নেয়। নতুন নিয়ম চালু হলে হোটেল, ব্যাংক, ইভেন্ট আয়োজক সংস্থা, আবাসিক কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় অফলাইন ভেরিফিকেশন পদ্ধতির পুরোপুরি বদলে যাবে। ইউআইডিএআই জানিয়েছে, আধার কখনোই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং শুধু নম্বর বা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অথেন্টিকেশন হবে মূল পরিচয়পত্র যাচাইয়ের উপায়। ইউআইডিএআই এবার আনছে আধারের নতুন অ্যাপ, যা সম্পূর্ণভাবে বদলে দেবে পুরনো আধারের অ্যাপকে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টের নিয়ম মেনে তৈরি এই অ্যাপটি থাকছে আরও উন্নত পরিষেবা। নতুন অ্যাপের মাধ্যমে আধার আপডেট, যাচাই এবং বয়স বা পরিচয়পত্র প্রমাণের মতো কাজ করা আরও সহজ হবে। দ্রুত এবং নিরাপদভাবে করা যাবে। অর্থাৎ প্রথম, আধার কার্ড থেকে সহজেই নিজের ঠিকানা, প্রমাণপত্র আপলোড করে আপডেট করতে পারবেন। দ্বিতীয়ত,
পরিবারে যাদের মোবাইল নেই তাদের একই অ্যাপে যুক্ত করা যাবে। তৃতীয়ত, ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিবারের সদস্যদের মোবাইল নম্বর আপডেট করা যাবে। চতুর্থ, বিভিন্ন সংস্থার জন্য আধার যাচাই আরও সহজ হবে, একেবারে ডিজি যাত্রার ধাঁচে। UIDAI এর কর্মকর্তা জানান, নতুন আধার অ্যাপের সাহায্যে বয়স যাচাই, সিনেমা হল বা হোটেল চেক ইন, আবাসিক কমপ্লেক্সের প্রবেশ সব ক্ষেত্রেই দ্রুত ও নিরাপদভাবে পরিচয় নিশ্চিত করা যাবে। অ্যাপটি ফেস ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তির শারীরিক উপস্থিতিও নিশ্চিত করবে। অফলাইন ভেরিফিকেশন সিস্টেমের ব্যবহারকারী সংস্থাগুলির জন্য আলাদা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। আধার কার্ড হোল্ডাররা শুধু QR কোড দেখালে স্ক্যানার তার মুখ মিলিয়ে পরিচয় উপস্থিতি দুটোই যাচাই করে নেবে। সূত্রের খবর, UIDAI এর 1 ডিসেম্বরের বৈঠকে এই প্রস্তাবগুলি চূড়ান্ত হতে পারে। নতুন অ্যাপ ও ছবি QR ভিত্তিক আধার কার্ড চালু হলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদহ ডিভিশনে হবে রক্ষণাবেক্ষণের কাজ। বুধবার রাতের পরই বড়সড় ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লক নিতে চলেছে পূর্ব রেল। ফলে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। আবার কয়েকটি ট্রেন পুরোপুরি বাতিলের তালিকায়। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেভাগে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনে হবে রক্ষণাবেক্ষণের কাজ। বুধবার রাতের পরই বড়সড় ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লক চলবে পূর্ব রেলে। ফলে একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে। আবার কয়েকটি ট্রেন পুরোপুরি বাতিলের তালিকায়। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেভাগে বিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, 19 নভেম্বর রাত 11:45 থেকে 20 নভেম্বর ভোর 3:30 পর্যন্ত মোট 225 মিনিট শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মধ্যে ব্রিজ নম্বর 1 লাইন নম্বর 5 রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময় ট্রেন চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে। 32249 শিয়ালদহ ডানকুনি লোকাল, 32252 ডানকুনি শিয়ালদহ লোকাল, 31447 শিয়ালদহ নৈহাটি লোকাল, 31450 নৈহাটি শিয়ালদহ লোকাল। এই 4টি লোকাল পুরোপুরি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে রেল। প্রতিদিন অফিস স্টেশন যাতায়াত করা বহু যাত্রীর ওপর এর প্রভাবও পড়বে। শর্ট টার্মিনেশন বা শর্ট অরিজিনেশন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী 31542 শান্তিপুর শিয়ালদা লোকাল 19 নভেম্বর ব্যারাকপুর পর্যন্তই চলবে। 31511 শিয়ালদহ শান্তিপুর লোকাল 20 নভেম্বর ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে। অর্থাৎ ব্যারাকপুরকে কেন্দ্র করে দুদিকের রুটেই আংশিক পরিবর্তন আনা হয়েছে। আরও রয়েছে অন্যান্য বিশেষ ব্যবস্থা। রেলের দীর্ঘ দূরত্ব প্যাসেঞ্জার ট্রেনেও প্রভাব পড়বে। 13106 বালিয়া শিয়ালদহ এক্সপ্রেস 20 নভেম্বর শিয়ালদহ পৌঁছানোর পথে 90 মিনিট নিয়ন্ত্রিত রাখা হবে। 53171 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার 20 নভেম্বর ভোর 3:45 মিনিটের বদলে 4:15 শিয়ালদহ থেকে ছাড়বে। রেল সূত্রে জানা গিয়েছে, 225 মিনিটের এই ব্লকে বেশ কয়েকটি টেকনিক্যাল কাজ শেষ করা হবে। ব্রিজ নম্বর 1 অংশ বিশেষে লাইন পরীক্ষা, পাওয়ার কেবল বদলানো এবং সিগন্যালিং সিস্টেম চেক করার পরিকল্পনা আছে। পূর্ব রেলের মতে, জরুরি রক্ষণাবেক্ষণ না করলে বড়সড় বিঘ্ন তৈরি হতে পারে। তার নির্দিষ্ট সময় ব্লক নিয়েই কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের জন্য সুখবর। যাত্রীরা পাচ্ছেন একটি নতুন এসি লোকাল, দুটি নতুন লোকাল ট্রেনও। পাশাপাশি সাংবাদিক বৈঠক করে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি ও রবিবারেও শিয়ালদহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেলওয়ে। শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের জন্য সুখবর। যাত্রীরা পাচ্ছেন একটি নতুন এসি লোকাল, দুটি নতুন লোকাল ট্রেন, পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধি ও রবিবারেও শিয়ালদহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেলওয়ে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কথা ঘোষণা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত একটি নতুন এসি ট্রেন চালানো হবে। পড়ুয়া রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে এই ট্রেনটি চালানো হচ্ছে।
দুপুর নাগাদ এই ট্রেনটি চলবে। শিয়ালদহ থেকে দুপুর 3:10 ছাড়বে ট্রেনটি। কল্যাণী পৌঁছবে বিকেল 4:32। কল্যাণী থেকে ট্রেনটি ছাড়বে বিকেল 5:02। শিয়ালদা পৌঁছবে 6:20। সোমবার থেকে শনিবার সপ্তাহে 6 দিন চলবে ট্রেনটি। যাত্রাপথে দাঁড়াবে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়ায়। পূর্ব রেল আরও জানিয়েছে, এবার থেকে শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকাল চলবে রবিবারেও। এই ট্রেনটি আগে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলত, সময় একই থাকছে। এছাড়াও রানাঘাট, বনগাঁ, শিয়ালদহ এসি লোকাল ও শিয়ালদহ বনগাঁ এসি লোকাল এবার থেকে গোপালনগর ও বামুনগাছি স্টেশনেও দাঁড়াবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়াও দুটি নতুন ট্রেনের কথা ঘোষণা করেছে রেল। দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত একটি ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। ট্রেনটি ছাড়বে রাত 8:05। চলবে প্রতিদিনই। এছাড়াও বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত একটি নতুন ট্রেন শুরু করা হচ্ছে, সেটি ছাড়বে রাত 10টায়। এই ট্রেনটিও প্রতিদিন চলবে। এছাড়াও যাত্রীদের কথা ভেবে কয়েকটি ট্রেনের যাত্রাপথ বৃদ্ধির কথাও ভাবছে পূর্ব রেল কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।